আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে। এইচএসসি এমসিকিউ সলভিং সিরিজের এই ক্লাসগুলোতে আমরা কিন্তু বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করে দিচ্ছিলাম এমসিকিউ গুলো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বোর্ড 2023 এর হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব। আচ্ছা, তোমরা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্লেলিস্টের লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আচ্ছা, সো প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে কি তোমার এটা বহুপদী প্রশ্ন, বাট মূলগুলো কি দেখো, মূলগুলো হচ্ছে প্রতিসম মূল। প্রতিসম মূলের কনসেপ্টটা আমি একটু বলে নিই। প্রতিসম মূল, ঠিক আছে, প্রতিসম মূলের অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। প্রতিসম মূল যেমন ধরো 1/α 1/β, এই দুটো হচ্ছে পরস্পর প্রতিসম মূল, ঠিক আছে। প্রতিসম মূল আমি বুঝাচ্ছি, আলফা প্লাস 2 কমা বিটা প্লাস 2 এটা কিন্তু পরস্পর প্রতিসম মূল, ঠিক আছে। কিংবা ধরা যাক আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এরা হচ্ছে প্রতিসম মূল। তুমি যদি প্রথম মূলে আলফার জায়গায় বিটা বসাও এবং দ্বিতীয় মূলে বিটার জায়গায় আলফা বসাও, এবং সেক্ষেত্রে যদি মূলগুলার কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, মানে মোট কথা আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা বসালে তোমার যদি মূলগুলো অপরিবর্তিত থাকে, তাহলে এই ধরনের মূলগুলোকে বলা হয় প্রতিসম মূল। যেমন আমি এখানে বিটা বসালে চলে আসতেছে 1/বিটা, এখানে বিটার জায়গায় আলফা বসালে চলে আসতেছে 1/আলফা, সবগুলাই সেম, ঠিক আছে। তো প্রতিসম মূলের যে অঙ্কগুলো এখানে দেখো, আমার যে মূলগুলো ছিল, মূলগুলো কিন্তু দুইটাই কিন্তু প্রতিসম মূল ছিল। প্রতিসম মূলের অঙ্কগুলা অনেক ইজিলি করা যায়। মূল নিয়মটাও আমি দেখাবো, বাট তার আগে দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। আচ্ছা, সো দেখো এই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা। মূল মানে কি? মূল মানে হচ্ছে কি এক্স এর ভ্যালু, এক্স এর মান। তো এক্স ইকুয়ালস টু তোমার দেওয়া আছে কত? আলফা, তাই না? বাট আমরা নতুন যে সমীকরণটা বের করব, সেই নতুন সমীকরণে মূল হবে কিন্তু 1/আলফা। তো এক্স এর জায়গায় আমার বসবে কত? 1/আলফা। সো 1/আলফা যদি হয়, তার মানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 1/এক্স। এখন আলফা আবার কোন সমীকরণের মূল? আলফা কিন্তু এই যে প্রথম সমীকরণটার মূল। তো প্রথম সমীকরণের মূল যেহেতু আলফা, আলফা দিয়ে আমি প্রথম সমীকরণটাকে সিদ্ধ করতে পারি। দ্যাট মিনস আলফা বসানো যে কথা, আলফার জায়গায় 1/এক্স বসানো একই কথা। আমি কি করব, আমার প্রদত্ত যে সমীকরণটা আছে সেই সমীকরণে এক্স এর জায়গায় 1/এক্স বসাবো। বসালে কি আসে? তাহলে সমীকরণটা হবে তোমার √2 1/এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এখান থেকে তুমি যদি হিসাব নিকাশ করো, চলে আসতেছে √2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 3 ডিভাইডেড বাই এক্স 1 ইকুয়ালস টু 0। সো এক্স স্কোয়ার দিয়ে যদি একটু গুণ করে দাও, এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলে এবং একটু অ্যারেঞ্জ করলে সমীকরণ চলে আসতেছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস √2 ইকুয়ালস টু 0 অ্যান্ড দিস ইজ ইউর অ্যান্সার, ঠিক আছে। এই সমীকরণের মূলগুলো হচ্ছে 1/আলফা 1/বিটা। যেটা কয় নাম্বার অপশনে আছে দেখো, এক্স স্কোয়ার 2x √2, অপশন এম, অর্থাৎ অপশন এম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রতিসম মূলের অঙ্কগুলো তুমি চাইলে খুব ইজিলি এইভাবে করতে পারো। তোমাকে আমি আরো একটা ইজি টেকনিক বলে দিই। এই অঙ্কটা আমি যে এইভাবে লিখে করলাম, এটা কিন্তু করার দরকার ছিল না। তুমি কিন্তু চাইলে মুখে মুখে এটা করতে পারতা। কিভাবে? যখনই কোনো সমীকরণের মূলগুলো হবে 1/আলফা কিংবা 1/বিটা, তখন সহগগুলো পিছন থেকে সামনে লেখা শুরু করবে। দেখো, মূল সমীকরণে তোমার ধ্রুবপদ ছিল 1, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ 3, এখানে এক্স এর সহগ 3, এক্স স্কোয়ারের সহগ √2, এখানে আমার আসছে √2। তুমি যদি সহগগুলোকে সামনে থেকে পিছনে উল্টা করে লেখা শুরু করো, তাহলে নতুন যে সমীকরণটা আসবে সেই সমীকরণের মূলগুলো হবে 1/আলফা 1/বিটা। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আমার শর্টকাট নিয়ম। অরিজিনাল মেথডটা তো তোমরা সবাই জানো হয়তো, তাই না? অরিজিনাল মেথডটা হোপফুলি সবাই তোমরা জানো। মূল নিয়ম, তো মূল নিয়মটা হচ্ছে এরকম। এই সমীকরণে দেখো মূল দুইটা হচ্ছে আলফা বিটা। সো তুমি মূলের সমষ্টি জানো, আলফা প্লাস বিটা জানো। আলফা প্লাস বিটা হচ্ছে -3 ডিভাইডেড বাই √2, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এবং আলফা বিটার ভ্যালু হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই √2। এখন তোমার নতুন মূলের সমষ্টি লাগবে, তাই না? সো নতুন মূলের সমষ্টি লাগবে 1/আলফা প্লাস 1/বিটা, এটা সমান সমান পার্ট, এটা তোমরা বের করবা।
এবং দুইটার গুণফল অর্থাৎ 1/α ইন্টু 1/β এটা সমান হোয়াট বের করবো। দেন তোমার নতুন সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলের সমষ্টি অর্থাৎ 1/α প্লাস 1/β ইন্টু এক্স প্লাস মূলের গুণফল, দ্যাট মিনস 1/α β ইকুয়ালস টু 0। সেটা হচ্ছে কি অরিজিনাল মেথড, লিখিততে আসলে আমরা এভাবে করি, বাট এমসিকিউ এর জন্য প্রতিসম মূলের অঙ্কগুলো তুমি চাইলে এই মেথডে করতে পারো। ওকে, সো 1 নম্বর অঙ্কটা গেল। 2 দেখো 2 কি বলছে, সরল পথে স্থিতি অবস্থা থেকে সমতরণে চলমান একটি বস্তুকণা পঞ্চম সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করে। পঞ্চম সেকেন্ডে বলছে, তাই না? এস এন অর্থাৎ এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এইটা হচ্ছে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আমাকে কি বলছে যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 18 মিটার স্থিতি অবস্থা থেকে, তার মানে ইউ এর ভ্যালুটা হচ্ছে 0। সো S5 অর্থাৎ পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ইউ এর ভ্যালুটা হচ্ছে 0, হাফ এ আমরা জানি না, 2 গুণন টি এর ভ্যালু হচ্ছে 5 যেহেতু পঞ্চম সেকেন্ড, তো এখান থেকে চলে আসতেছে কত তোমার হাফ এ। আচ্ছা, এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 18, এখানে চলে আসতেছে 9। আচ্ছা, সো 9 যদি হয় 9 এখানে কাটাকাটি করলে 2 2 দুগুণে 4, সো এর ভ্যালু চলে আসলো 4। তার মানে আমরা প্রথম যেই ইনফরমেশনটা দেওয়া আছে সেখান থেকে ত্বরণের ভ্যালুটা পাইলাম। আচ্ছা, এবার মূল প্রশ্নটা দেখো। মূল প্রশ্ন বলছে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলি। দূরত্ব এস সমান সমান কি হচ্ছে, এস সমান সমান হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, দিস ইজ দ্য ফর্মুলা। যেখানে ইউ হচ্ছে আদিবেগ, যেটা হচ্ছে কি 0, সো এই ভ্যালুটা চলে গেল। তোমার থাকতেছে কত, হাফ এর ভ্যালু হচ্ছে 4 এবং 10 স্কয়ার, 10 সেকেন্ড। সেখানে 100 কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 50, 4 50 এ 200 মিটার। and 200 মিটার অপশন এম, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো তিনি কি বলছে, একটা স্তম্ভের শীর্ষ থেকে ইউ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করলে, জাস্ট উপরের দিকে ছুঁড়ে মারছো, ঠিক আছে? এরপর কি করছে, সেই উপর দিকে ছুঁড়ে মারা পাথরটা 10 সেকেন্ডে মাটিতে 58 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। মানে এই যে তুমি ছুঁড়ে মারছো, এখান থেকে টাইম কাউন্টিং শুরু, বস্তুটা উপরে গেছে, উপরে যে দেন এগেই নিচে নামছে, নিচে নেমে মাটিতে হিট করছে, এই সময়টা হচ্ছে 10 সেকেন্ড। এবং মাটিতে যখন হিট করছে তখন বেগটা হচ্ছে 58 মিটার পার সেকেন্ড। আদি বেগ কত অর্থাৎ ইউ এর ভ্যালু কত, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, সো তোমরা জানো যে সাপোজ এইটা হচ্ছে কি সেই স্তম্ভটা, এবং স্তম্ভের উপর থেকে তুমি যখন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারবা, এই বস্তুটাকে তুমি কি করছো, উপরের দিকে ছুঁড়ে মারছো। এখানে ইউ এর ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? ভি এর ডিরেকশন কোন দিকে, ভি এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ জি, এরা সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। সেই ডিরেকশনগুলো আমাদের জানা আছে। সো ফর্মুলাটা কিরকম হবে, ফর্মুলাটা হবে ভি পজিটিভ, ইউ যেহেতু উপরের দিকে আমি নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছি, তো ভি পজিটিভ, তাহলে ইউ নেগেটিভ হবে, এবং জিটি, জি এর ডিরেকশন পজিটিভ, সো প্লাস জিটি। ভ্যালুগুলো বসাও। ভি এর ভ্যালু দেওয়া আছে 58 মাইনাস ইউ প্লাস জি এর ভ্যালু 9.8, টি এর ভ্যালু হচ্ছে কত, 10 সেকেন্ড দেওয়া আছে, তাই না? 10 সেকেন্ডে মাটিতে পড়ছে, সো 10 সেকেন্ড। তো তুমি যদি এটা হিসাব নিকাশ করো তাহলে ইউ এর ভ্যালুটা পেয়ে যাবা, এবং ইউ এর ভ্যালুটা কত আসতেছে একটু হিসাব নিকাশ করে বলো। 9.8 গুণন 10 মাইনাস 58, সো 40, ইউ এর ভ্যালু চলে আসতেছে 40 মিটার পার সেকেন্ড, and 40 মিটার পার সেকেন্ড হচ্ছে অপশন এ, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? হোপফুলি সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 দেখো,
এত আদিবেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা প্রক্ষিপ্ত বস্তু, দ্যাট মিনস তুমি প্রাস নিয়ে আলাপ আলোচনা করতেছো, প্রাসের আদিবেগ হচ্ছে 9.8। দেখো এটা কিন্তু জি এর ভ্যালুর সমান। তো 9.8 ভ্যালুটা এই কারণেই দিছে যাতে তুমি হাতে হাতে ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেটর না লাগে। আচ্ছা, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটা বস্তু, প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা এইচ এর ফর্মুলা আমাদের জানা আছে। এইচ এইচ সমান সমান কি? এইচ সমান সমান হচ্ছে গিয়ে তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কত? 2g, তাই না? এরকম ফর্মুলা। সো ইউ মানে হচ্ছে 9.8, তুমি যদি ভ্যালু বসাও 9.8 স্কোয়ার সাইন 30, তাই না? সাইন 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণন 9.8। সো কাটাকাটি করলে দেখো কি হচ্ছে, 9.8 কাটা যাবে, উপরে একটা 9.8 থাকবে। সাইন 30 ভ্যালু হচ্ছে হাফের উপর স্কোয়ার দিলে আসবে 1/4, নিচে আছে একটা 2, তার মানে ভ্যালুটা হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 8। সো 9.8 কে তুমি যখন 8 দিয়ে ডিভাইড করবা ভ্যালুটা আসবে 1.225, এবং অপশন 1 যেটা এটা সঠিক আছে। বিচরণকাল জিজ্ঞেস করছে, বিচরণকাল টি, টি সমান সমান আমরা জানি কি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। সো এখানে দেখো আমি আগেই বলছি ইউ এর ভ্যালু হচ্ছে 9.8, সো ইউ এবং জি ক্যান্সেল, তোমার থাকতেছে 2 গুণন সাইন আলফা, 2 সাইন 30, সাইন 30 ভ্যালু হাফ, সো এটা হিসাব নিকাশ করলে 1 চলে আসে। ওকে, ঠিক আছে। এবং আনুভূমিক পাল্লার সূত্র কি? ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। সো এটাও অ্যাকচুয়ালি ঠিক আছে, তুমি হিসাব নিকাশ করে দেখো, এটাও ঠিক আছে। এখানে একটা ইউ একটা জি কাটা যাবে, একটা ইউ একটা জি যদি কাটা যায় তোমার থাকতেছে একটা ইউ অর্থাৎ 4.9 সাইন 2 আলফা মানে সাইন 60 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো সরি, আগে 4.9 হবে না, কাটাকাটি করলে একটা 9.8 থাকবে, সেই 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 √3 আসবে। সো তিনটাই ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো সবগুলাই ইজি ইজি অঙ্ক। 5 দেখো, 5 কি বলছে, একটা সরলরেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত? সূত্র আছে, সরাসরি সূত্র আছে, y ইকুয়ালস টু mx প্লাস সি। এইটা যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্তকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে সি এর ভ্যালু আমাদের জানা আছে, সি স্কোয়ার সমান সমান হবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে আমরা একটু কম্পেয়ার করি, আমাদের এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে এখানে 1, ঠিক আছে, এম এর ভ্যালু হচ্ছে কি 1। এটাকে যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই, এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিলে কি হবে বলো তো? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়ালস টু 1, এটা আসবে তুমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাও। তো দেখো আমার সি এর জায়গায় সি আছে, আমি যদি কম্পেয়ার করে লিখি তাহলে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। এ স্কোয়ার কোনটা? এই যে এই ভ্যালুটা হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ 16। এম স্কোয়ার, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমি আগেই বলছি, এম এর ভ্যালু হচ্ছে এখানে 1, তো 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার ভ্যালু হচ্ছে এখানে 9, তো সি স্কোয়ার এর ভ্যালু চলে আসতেছে 25, সি এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস 5। এম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 6 নাম্বার দেখো, একটা অধিবৃত্ত দিছে, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সো 6 নাম্বারটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই, যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই 7 লং 63, তো 6 নাম্বারটা হবে এরকম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই দেখো জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, 9y স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 63। সো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিলে হবে এরকম, y স্কোয়ার ডিভাইডেড বাই 7 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়ালস টু 1, দ্যাট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এইটার তোমার কি বলছে, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সো এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে এরকম, 2a স্কোয়ার ডিভাইডেড বাই b, তাই না?
এই ধরনের ইকুয়েশনের ওয়াই যদি সামনে থাকে এক্স যদি পিছনে থাকে তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে 2a² b, আর যদি এক্স সামনে থাকতো ওয়াই পিছনে থাকতো তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হতো 2b²a। সো ভ্যালুগুলো একটু বসাও। 2a² এর ভ্যালু কত? a² এর ভ্যালু হচ্ছে এইটাই কিন্তু a², তাই না? a² হচ্ছে এইটা, মানে এটার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি রকম, y² / b² - x² / a² = 1। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। সো a² এর ভ্যালু হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি 9, আর b এর ভ্যালু হচ্ছে √7। সো হিসাব নিকাশ করলে 18 ডিভাইডেড বাই √7, 18 ডিভাইডেড বাই √7 আছে অপশন এন এ, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট একটা উদ্দীপক পড়ো। 8-9 প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে হবে। 15 কেজি এবং 9 কেজি ওজনে দুটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে ক্রিয়া করে। বৃহত্তর বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু কত? যখন বল দুইটা সদৃশ, ফাইন, দুইটা বল যদি সদৃশ হয়, ধরা যাক এই দুইটা বল হচ্ছে সদৃশ, একটা হচ্ছে 15 কেজি, একটা হচ্ছে 9 কেজি। সো 15 কেজি, 9 কেজি। আচ্ছা, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স 32 সেন্টিমিটার, মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 32 সেন্টিমিটার। ফাইন, বৃহত্তর বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু নির্ণয় করো। বৃহত্তর বল হতে লব্ধি, অর্থাৎ বৃহত্তর বল হচ্ছে এইটা। তো তোমরা একটা জিনিস জানো যে এখানে কিন্তু একটু দেখার মতো বিষয় আছে, সেটা হচ্ছে কি যে তোমার লব্ধি কিন্তু বৃহত্তর বলের কাছে থাকে, ঠিক আছে? তো এই দুইটার যে লব্ধি, লব্ধিটা কিন্তু বৃহত্তর বল যেটা অর্থাৎ 15 কেজি এইটার কাছাকাছি থাকবে এবং 9 থেকে দূরে থাকবে, অর্থাৎ এইখানে মনে করো আমার লব্ধিটা হবে মনে করো এইরকম কোনো একটা জায়গায়। এখন খেয়াল করো এটা কিন্তু মিড পয়েন্ট থেকে এই দিকে সরে আসছে, অর্থাৎ বৃহত্তর বল থেকে যে লব্ধি টোটাল ডিস্টেন্স হচ্ছে 32 সেন্টিমিটার। সো 32-এর অর্ধেক হচ্ছে 16। তো এই ডিস্টেন্সটা কিন্তু 16-র চেয়ে কম হবে। এটা আমাদের কমন সেন্স বলতেছে, তাই না? অঙ্ক করার আগেই আমরা জানি যে আমাদের যে ডিস্টেন্সটা দ্যাট শুড বি লোয়ার দেন 16। তো 16-র চেয়ে কম হতে হবে, অর্থাৎ এখানে আছে 20, এটা তো আগেই বাদ, এখানে আছে 16, এটাও আগেই বাদ। তার মানে আমরা অপশন এলিমিনেশন পদ্ধতিতে দুইটা অপশনকে আগেই বাদ করে দিলাম, ঠিক আছে? দুইটা অপশনকে আমরা আগেই বাদ করে দিলাম, এটা বাদ, এটা বাদ। এখন এখানে যদি আরেকটা ভ্যালু থাকতো তাহলে হয়তো আমরা অ্যান্সারটা সরাসরি পেয়েও গেলেও যাইতে পারতাম, বাট এখানে আছে কোনোটি নয়, এখানে আছে 12। তো এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে, এইটার জন্য আমাদেরকে অঙ্কটা করতে হবে। অঙ্কটা করি, এখানে এক্স, তাহলে এটা হবে 32 - x। সূত্র বলতেছে 15 গুণন x = 9 গুণন এইটা হবে 15x = 9 × 32 - x, এইটা হবে। সো এটা তুমি যদি একটু হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ করলে x এর ভ্যালুটা চলে আসে 12 সেন্টিমিটার, এন্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, বুঝা গেছে? নেক্সট সেম উদ্দীপক, বাট বলছে যখন বল দুইটা অসদৃশ। অসদৃশ মানে কি? অসদৃশ মানে হচ্ছে বল দুইটা বিপরীত দিকে ক্রিয়া করবে। সো সাপোজ 9 কেজি এখানে ক্রিয়া করতেছে এবং উপরের দিকে আমার কাজ করতেছে হচ্ছে 15 কেজি। লব্ধি কোন দিকে ক্রিয়া করবে? লব্ধি ক্রিয়া করবে বৃহত্তর বল যেদিকে সেইখান থেকে বাইরে, ঠিক আছে? তোমার সদৃশ বলের ক্ষেত্রে এই দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় লব্ধি ক্রিয়া করে, বাট অসদৃশ বলের ক্ষেত্রে বাহিরে ক্রিয়া করে, এই দুইটা সংযোগ রেখার বাইরে ক্রিয়া করবে, এবং বৃহত্তর বল যেদিকে সেই দিকে ক্রিয়া করবে। সো বৃহত্তর বল থেকে এইদিকে আমার ক্রিয়া করলো, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে? সো এইটা হচ্ছে 32, এটা যদি আমি x ধরে নিই তাহলে 15 × x = 9 × টোটাল ডিস্টেন্স, 9 × টোটাল ডিস্টেন্স হচ্ছে 32 + x। একটু হিসাব নিকাশ করো কত হয়। 15x থেকে যদি আমি 9x বিয়োগ করি তাহলে 6x = 9 × 32। আমার x এর যে ভ্যালু সেটা হবে 9 × 32 / 6। কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে আমার এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে 2, 2 দিয়ে 16, 16 × 3, 3 × 16 48, তাই না? 48, 48 যেহেতু এখানে নাই তাহলে কোনোটাই নয়, সেটাতে আমরা টিক দিব, ঠিক আছে? আচ্ছা, 48 হচ্ছে সেন্টিমিটার।
ওকে ফাইন। নেক্সট প্রশ্ন দেখো, এইটাকে একটা পরাবৃত্ত, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। পরাবৃত্তের কি বলছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আমাকে বলো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? সূত্র হচ্ছে 4a, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 4a। খেয়াল করো এই অঙ্কটা অনেক সময় অনেকে একটু বড় করে করে, বাট এত বড় করে করার দরকার নেই আমার। দেখো y স্কয়ার ইকুয়ালস টু আছে 4x প্লাস 3y মাইনাস 7। সো তুমি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে চাচ্ছ। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে 4a, এই 4 এর ভ্যালুটা হবে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বাট সম্পূর্ণটাকে কষ্ট করে কনভার্ট করার কি দরকার আছে? তুমি খেয়াল করো, তুমি যদি এটাকে কনভার্ট করতে স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি নিতা তাহলে কি হতো? y মাইনাস সামথিং হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস সামথিং, এইরকমই তো আসবে নাকি? তো তোমার যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দরকার হয় সেই ক্ষেত্রে তুমি এই মেথডে যেতে পারো। তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দরকার হলো তুমি এই মেথডে যেতে পারো। বাট তোমার দরকার হচ্ছে এর ভ্যালু। এর ভ্যালু তো হচ্ছে এই যে এক্স এর সহগ, যেটা এইখান থেকে এর ভ্যালুটা আসবে। তো আমার এর ভ্যালুটা বেসিক্যালি এরকম 4 গুণন 1 টু এক্স মাইনাস সামথিং। তো সামথিং কি আছে এটা আমার জানার দরকার নেই, আমার শুধু দরকার এই ভ্যালুটা, এবং এর ভ্যালু হচ্ছে কি 1। তো উপকেন্দ্রিক লম্ব যেটা তোমার হবে, উপকেন্দ্রিক লম্ব দ্যাট ইজ 4a, অর্থাৎ 4। দেখো এগুলো কোনো শর্টকাট না, এগুলো হচ্ছে কি বলবো আমি, এগুলো হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? এগুলো কোনো শর্টকাট না। তো এগুলো তোমার অঙ্ক করতে করতে অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স হয়ে যাবে যে আমি অঙ্ক করতেছি, আমি জানি যে আমার এর ভ্যালু দরকার। শুধু শুধু তোমার যদি এর ভ্যালু দরকার হয়, শুধু শুধু এটাকে তোমার কনভার্ট করে এই ভ্যালুগুলো বের করার কোনো দরকার নেই। অঙ্ক করতে করতে তোমার এই এক্সপিরিয়েন্সগুলো চলে আসবে, এবং এগুলো একটু ফলো করতে হবে, কারণ অ্যাডমিশনে কিন্তু এই জিনিসগুলো তোমার অনেক কাজে লাগবে। যেমন এই অঙ্কটা দেখেই তুমি অ্যান্সার করতে পারবা, আচ্ছা ঠিক আছে এক্স এর সহগ 4, তার মানে এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু যদি 1 হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব হবে 4 অর্থাৎ 4। সেটা দেখাইতে তোমার অ্যাকচুয়ালি 5 সেকেন্ড সময়ও লাগবে না। ওকে, তো এরকমই একটা অঙ্ক আবার 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক যেটা বলছে সেটাকেও তুমি চাইলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে পারো। কি বলছে? y স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 4y মাইনাস 8। ঠিক আছে, আমি একটু স্লো কথা বলছি, রোজার কারণে অ্যাকচুয়ালি একটু স্লো কথা বলছি। যাই হোক, সো এইটার পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক যেটা বলতেছিলাম যে আগের অঙ্কটাতে তুমি যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে, এই অঙ্কটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করো তাহলে তুমি ওই যে বক্সের ভিতরে যেই ভ্যালু দুইটা, ওই ভ্যালু দুইটা হচ্ছে কি তোমার কি বলতো শীর্ষের স্থানাঙ্ক, পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক। বাট তুমি একটা জিনিস জানো যে এইটা ওয়াই এর উপর স্কয়ার আছে, এবং তুমি একটা জিনিস জানো, তুমি যদি এটা গ্রাফ আঁকো, গ্রাফ আঁকলে গ্রাফটা সামহাও এরকম হবে, এবং তোমার দরকার হচ্ছে এই বিন্দুটা। তুমি যদি এই বিন্দুটাতে একটা স্পর্শক এঁকে দাও, সেই স্পর্শকটা কিন্তু তোমার কি হবে বলতো, এক্স অক্ষের উপর লম্ব হবে, রাইট? এটা হচ্ছে কি তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আমি জানি না এটা এরকম হবে কিনা, অন্যরকম হতে পারে, বাট আমি একটা জিনিস জানি যে শীর্ষবিন্দুতে অঙ্কিত যেই লম্ব সেটা কিন্তু এক্স অক্ষের উপর লম্ব হবে, এবং এক্স অক্ষের উপর লম্ব হলে ক্যালকুলাস থেকে আমরা একটা মজার জিনিস জানি, সেটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই, এই ভ্যালুটা 0 হয়ে যাবে। মজা না? যেহেতু আমরা জানি যে কার্ভটা কিরকম হবে, এক্স্যাক্টলি এখানে না হয় এখানে হতে পারে কার্ভটা, ওখানে হতে পারে, এখানে হতে পারে, বাট যেখানেই হোক কার্ভটা শীর্ষবিন্দুতে আমি যদি স্পর্শক আঁকি, এই ধরনের ইকুয়েশনের পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক ডেফিনেটলি এক্স অক্ষের উপর লম্ব হবে, এবং এক্স অক্ষের উপর লম্ব হলে আমরা জানি যে ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই দ্যাট শুড বি ইকুয়ালস টু 0। ফাইন। তো তুমি যদি কাজটা এখানে করো, তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, সমস্যা নেই। 2y dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু কত? এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করলে আসতেছে 4 প্লাস 4 dy ডিভাইডেড বাই dx। আচ্ছা, সো এখান থেকে তুমি কি পাচ্ছ? dy ডিভাইডেড বাই dx এর ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ কত? পেয়ে যাচ্ছ 4 ডিভাইডেড বাই 2y মাইনাস 4, এরকম পেয়ে যাচ্ছ, রাইট? আচ্ছা, তাহলে dx ডিভাইডেড বাই dy কত পাচ্ছ? dx ডিভাইডেড বাই dy এর ভ্যালুটা পাচ্ছ 2y minus 4 divided by 4, and that should be equals to 0. এখান থেকে তুমি y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ 2।
মাথা নষ্ট, ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি। ওয়াইয়ের ভ্যালু যদি পেয়ে যাও, দেখো এটার কোটি হচ্ছে 1, এটা বাদ, কোটি হচ্ছে 4, এটা বাদ, এই দুইটার কোটি হচ্ছে 2, দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে সেটা আমরা এখনই বুঝতে পারবো যদি আমরা ওয়াইয়ের ভ্যালু 2 মূল সমীকরণে বসায় দিই। ওয়াইয়ের ভ্যালু 2 মূল সমীকরণে বসায় দেখা অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা কত আসে। তো এইখানে আমি যদি বসাই, এখানে ওয়াই এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 স্কোয়ার সমান সমান তোমার 4x প্লাস 8 মাইনাস 8। সো 8 কাটা, ডেফিনেটলি এক্স এর ভ্যালু চলে আসতেছে 1, এক্স এর ভ্যালু 1 চলে আসতেছে, তার মানে অপশন কে ইজ দ্য অ্যান্সার। তো এইভাবে তুমি চাইলে স্ট্যান্ডার্ড সমীকরণে কনভার্ট না করেও অঙ্কটা করতে পারো। ফাইন, আমরা 12 নাম্বার দেখি। 12 নাম্বার কি বলছে। এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হলো, এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়াই আছে। সো উৎকেন্দ্রিকতা বের করতে গেলে এটার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আমরা সরাসরি বের করে ফেলতে পারি। ই সমান সমান হচ্ছে কি √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দিস ভ্যালু ইজ বি স্কোয়ার এন্ড দিস ভ্যালু ইজ এ স্কোয়ার। সো 4/5, সো চলে আসতেছে 5, 5x4 1/5, তার মানে হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই √5, 1 ডিভাইডেড বাই √5, অপশন এন। ঠিক আছে, নেক্সট, এত সমীকরণের একটা মূল 2 হলে অপর মূলটা কত হবে? 13। আমরা একটা জিনিস জানি যে আলফা প্লাস বিটা, এটা সমান সমান হচ্ছে কি তোমার 3/2। একটা মূল আলফা দেওয়া আছে, 2 দেওয়া আছে, আমরা বিটার ভ্যালুটা বের করি। তো তোমার 3/2 থেকে 2 বিয়োগ করতে হবে, হিসাব নিকাশ করলে আসে -1/2। তো -1/2, অপশন এন, অপশন এল। ঠিক আছে, তারপরে দেখো 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। নদী এবং নৌকার অঙ্ক, এগুলোতে তোমরা খুবই এক্সপার্ট, তোমরা অঙ্কগুলো করতে করতে একবারই এক্সপার্ট হয়ে গেছো, আমি জানি আমার চেয়ে বেটার পারো। সর্বনিম্ন সময়ে পার হতে একজন সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে কোন দিকে সাঁতার দিবে? সর্বনিম্ন সময় বললেই তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হবে। সাধারণ জ্ঞানের অঙ্ক না, এটা আসলে সাধারণ জ্ঞান না, বাট মুখস্থ রাখা বেটার। ঠিক আছে, যখনই বলবে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় বললেই মাথায় রাখতে হবে অ্যান্সার হবে কত? 90 ডিগ্রি। বাট কিভাবে আসে সেটা আমি একটু এক্সপ্লেন করতে চাই। মনে করা যাক এটা হচ্ছে স্রোতের বেগ ভি, এটা হচ্ছে সাঁতারুর বেগ। ঠিক আছে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে তোমার আলফা। ঠিক আছে, আচ্ছা, সো এই বরাবর টোটাল উপাংশ কত? তোমার এই বরাবর টোটাল উপাংশ হচ্ছে, অর্থাৎ স্রোতের বেগ বরাবর টোটাল উপাংশ হচ্ছে, আগে থেকেই ছিল ইউ, আর ভি এর একটা উপাংশ কাজ করবে, সেই উপাংশটা হচ্ছে ভি কস আলফা। ঠিক আছে, এবং এই বরাবর ভি এর যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে ভি সাইন আলফা। এখন তোমার নদী পার করবে বেসিক্যালি ভি সাইন আলফার জন্য, তুমি নদী পার হতে চাচ্ছ, এইটা তোমাকে কি করবে? এইটা তোমাকে ওই বরাবর নিয়ে যাবে। বাট এই যে উপাংশটা ভি সাইন আলফা, এইটাই অ্যাকচুয়ালি তোমাকে নদীটা ক্রস করতে সাহায্য করবে। তো নদী ক্রস করার সময় আমরা বেগ ব্যবহার করব ভি সাইন আলফা, এবং আমাদের নদীর প্রস্থ যদি হয় ডি, প্রস্থ যদি হয় ডি, তাহলে টাইম কত লাগবে? টি ইজ ইকুয়ালস টু দূরত্ব ডিভাইডেড বাই বেগ। দূরত্ব হচ্ছে ডি, বেগ হচ্ছে ভি সাইন আলফা। এখন তোমাকে বলছে সর্বনিম্ন সময়, সো টি এর ভ্যালুটা তুমি সর্বনিম্ন করতে চাও। একটা ভগ্নাংশের মান সর্বনিম্ন হয় তখন যখন ভগ্নাংশের হরের ভ্যালুটা হয় ম্যাক্সিমাম। সো টি এর ভ্যালু মিনিমাম চাইতে গেলে হরের ভ্যালুটা হতে হবে ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমাম কখন হবে? ভি, অর্থাৎ সাঁতারুর বেগ, এটা তো একটা ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। সো এইটা সর্বনিম্ন সর্বোচ্চ কিছু নেই। সো সাইন আলফার ভ্যালুটা হতে হবে সর্বোচ্চ। সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ হয় 1, এবং কতর জন্য? আলফার ভ্যালু কত হলে সাইন আলফার ভ্যালু 1 হয়? 90 ডিগ্রির জন্য। এই জন্য আমরা বলতেছি যে আলফার ভ্যালু যখন 90 ডিগ্রি হয় তখন এই ভি সাইন আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম হলে টি এর ভ্যালুটা মিনিমাম হয়। দ্যাটস ওয়াই তোমাকে সাঁতার কাটতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে।
আচ্ছা 15 নাম্বার দেখো, নদী পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে। তো সর্বনিম্ন সময় টি এর ভ্যালুটা এবার জানতে চাইছে, বাট উদ্দীপকে আমার বেগটা দেওয়া নেই। উদ্দীপকে বেগ দেওয়া থাকলেও 14 নাম্বার অঙ্কে সাঁতারুর বেগ দেওয়া আছে, ঠিক আছে। তো সাঁতারুর বেগ দেওয়া আছে, সো এটার অ্যান্সার কি হবে, 1 কিলোমিটার প্রস্থ বলছে। সো এখানে 1 কিলোমিটার, ভি হচ্ছে গিয়ে কি, ভি হচ্ছে সাঁতারুর বেগ, যেটা হচ্ছে 6 সাইন আলফার ভ্যালু তো 1, সো 1/6, 1/6 আওয়ার। দেখো সবগুলো কিন্তু তোমার বেগগুলো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, সো 1/6 আওয়ার। এটাকে তুমি যদি 60 দিয়ে গুণ করো, তাহলে 1/6 কে 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, তাহলে মিনিটে আসতেছে 10 মিনিট। ওকে ফাইন। ষোলো, পি এবং কিউ ক্রিয়া করছে, পি কিউ এর মান কত। এখানে দেওয়া আছে এই বরাবর একটা বল কাজ করতেছে, যেই বলটা দেওয়া আছে হচ্ছে কি 5 নিউটন। তো 5 নিউটনের একটা উপাংশ আনুভূমিক দিকে কাজ করতেছে, এটা হচ্ছে পি। সো পি ইকুয়ালস টু 5 cos 30 ডিগ্রি হবে, এবং লম্ব বরাবর যে কাজ করতেছে এইটা হবে কিউ, সেটা হবে 5 sin 30 ডিগ্রি। আচ্ছা, সো পি হচ্ছে গিয়ে তোমার কি, আনুভূমিক বরাবর 5 cos 30 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে 5 cos 30 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে 5√3/2, এবং কিউ এটা হচ্ছে 5 sin 30 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে 5/2, 5√3/2, 5/2, অর্থাৎ অপশন এম। 17 বলছে দুইটা বলের লব্ধি যদি 12 নিউটন হয়, ক্ষুদ্রতর বলটা যদি 5 নিউটন হয়, এবং লব্ধিটা হচ্ছে ক্ষুদ্রতর বলের উপর লম্ব, বৃহত্তর বলটা কত হবে এটা বের করতে হবে। সাপোজ এইটা হচ্ছে ক্ষুদ্রতর বল 5 নিউটন, এইটার উপরে আমার লম্ব 12 নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে লব্ধিটা। তো তোমার তোমার কি বলে, বৃহত্তর বলটা এই বরাবর কাজ করবে, ঠিক আছে, বৃহত্তর বলটা কি এই বরাবর কাজ করবে। এটা হচ্ছে ক্ষুদ্রতর বল, ক্ষুদ্রতর বলের উপর লব্ধি হচ্ছে এটা, এবং এটা হচ্ছে বৃহত্তর বল। তো তুমি জানো যে লব্ধিটা কিন্তু একটা সামান্তরিকের কর্ণ হবে, রাইট। তো সামান্তরিকের কর্ণ যদি হয়, আমরা যদি একটা সামান্তরিক ড্র করি, এই আমি একটা সামান্তরিক ড্র করলাম, দেখতে কি সামান্তরিক মনে হচ্ছে, মনে হচ্ছে সামান্তরিক। তো এই বলটা, এটা হচ্ছে বৃহত্তর বল, ঠিক আছে, ধরা যাক এইটার ভ্যালু হচ্ছে গিয়ে এক্স। সো এইটা একটা ভেক্টর, এবং এইটাও কিন্তু একটা ভেক্টর, এবং ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি ওরা যদি পরস্পর সমান্তরাল হয় এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলোর মান সমান, সো এই ভেক্টরটা এই ভেক্টরটাকে আমি সমান বলতে পারি। সো এইটা যদি এক্স হয়, দ্যাট উইল বি এক্স। যেহেতু লম্ব বলছে, তার মানে এইখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। সো এক্স সমান সমান কি হবে, এক্স সমান সমান হবে √12 প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ 13 নিউটন, অর্থাৎ অপশন এল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জটিল সংখ্যার এটা খুবই সহজ অঙ্ক। দেখো 18 i⁴, এটা সমান সমান আমি জানি 1, তাই না। সো এটার উপরে পাওয়ার যদি n দিয়ে দিই, 1 এর উপর পাওয়ার n হবে, অর্থাৎ i⁴n, দ্যাট উইল বি 1। সো অপশন 1 ঠিক আছে। i এর পাওয়ার বিজোড় 2n + 1, এটা একটা বিজোড় সংখ্যা। সো i এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি হবে, বিজোড় হলে দুইটা ঘটনা ঘটতে পারে, প্লাস i হতে পারে অথবা মাইনাস i হতে পারে। i⁴2n + 1, দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস i অথবা মাইনাস i। এখানে শুধু -1 দিছে, সো দ্যাট ইজ নট কারেক্ট। তোমাকে আমি একটা মজার জিনিস বলি, এই ধরনের 3 ধরনের অ্যান্সারে যখনই তুমি একটা সঠিক অ্যান্সার আর একটা ভুল অ্যান্সার পেয়ে যাবা, থার্ড অপশনটা ম্যাক্সিমাম সময় তোমার চেক করতে হয় না। কেন? কারণ 2 আমি জানি যে 2 ভুল, সো 2 যেই জায়গায় আছে সেই অপশনগুলো কেটে দাও, এটা কাটা, এটা কাটা, এখানে আছে এটা কাটা, তো বাকি থাকতেছে একটা, সো দ্যাট মাস্ট বি দ্য অ্যান্সার, তাই না।
এই জন্য বলি, যখনই তোমার এই ধরনের প্রশ্নগুলো থাকে, 3টা অপশন থাকে এবং 3টা অপশনের ভিতরে তুমি অলরেডি একটা সঠিক একটা ভুল পেয়ে গেছো, থার্ড অপশনটা ম্যাক্সিমাম টাইমই তোমার চেক করতে হবে না। তো তারপর আমরা একটু চেক করি, i টু দি পাওয়ার 8n প্লাস 4, এটা ঠিক আছে, i টু দি পাওয়ার 8n প্লাস 4 এটার ভ্যালু 1 হবে, এটা ঠিক আছে। ওকে, 19 দেখো কি বলছে। জেড হচ্ছে কি একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটার রিয়েল পার্টটা কত এটা বের করতে হবে। সো জেড সমান সমান কি আছে, জেড সমান সমান আছে 2 মাইনাস 3i আর আছে হচ্ছে 2 প্লাস i। আমরা কি করব, এই 2 প্লাস i অর্থাৎ হরের অনুবন্ধী সংখ্যা দিয়ে লব হর দুটাকেই গুণ করব। তো 2 প্লাস i, 2 মাইনাস i, এখানে 2 প্লাস 3i, 2 মাইনাস i, লব হর দুটাকেই গুণ করলাম। তো নিচে অ্যাকচুয়ালি তোমার চলে আসবে 2 স্কোয়ার মাইনাস i স্কোয়ার অর্থাৎ প্লাস 1। সো এইখান থেকে তোমার চলে আসতেছে 5, নিচে চলে আসবে 5। আমার কিন্তু শুধু রিয়েল পার্টটা দরকার, ইমাজিনারি পার্ট ক্যালকুলেট করার দরকার আছে? ইমাজিনারি পার্ট ক্যালকুলেট করার কোনো দরকার নেই, শুধু রিয়েল পার্ট ক্যালকুলেট করলেই হবে। তো 2 এর সাথে এই 2 গুণ করলে একটা রিয়েল পোর্শন আসবে এবং 3i এর সাথে এইটা i গুণ করলে একটা রিয়েল আসবে। সো 2 দুগুণে 4 প্লাস 3i এর সাথে i গুণ করলে আসতেছে মাইনাস 3i স্কোয়ার অর্থাৎ প্লাস 3। দ্যাট উইল বি দ্য রিয়েল পোর্শন। আর মাইনাস বা প্লাস কিছু আইটাই থাকবে, এটা আমার দরকার নেই, ঠিক আছে। এখানে প্লাস দিয়ে আমি এটা বক্স করে দিলাম, সো ওটা আমার দরকার নেই, সামনে একটা আই দিয়ে দিই, ওটা আমার দরকার নেই। আমার আসতেছে কত, 2 দুগুণে 4 আর 3, 4 আর 3 7, 7/5 চলে আসবে। কি হলো, ভুল করলাম? মাইনাস 3i স্কোয়ার, সো প্লাস 3, প্লাস 3 আর 4, 4 আর 3 7, 7/5 হওয়ার কথা। এই যে এখানে আমি প্লাস লিখছি, এটা অ্যাকচুয়ালি মাইনাস, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মাইনাস। এটা যদি মাইনাস হয় তাহলে আমার এই জায়গাটায় মাইনাস চলে আসবে, এই জায়গাটা মাইনাস চলে আসবে। সো 4 মাইনাস 3 অর্থাৎ 1, 1/5 হবে অ্যান্সার, 1/5, দ্যাট ইজ দ্য অ্যান্সার। 20 নম্বর দেখো, এই যে দ্বিঘাত সমীকরণ, সমীকরণের মূলগুলো জটিল সংখ্যা হলে কে এর ভ্যালু কত? মূলগুলো জটিল সংখ্যা হলে কে এর ভ্যালু কত? সো দ্বিঘাত সমীকরণের মূল জটিল কখন হয়? মূল জটিল হয় যখন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মানটা শূন্য হয়, সরি লেস দেন 0 হয়। লেস দেন 0 হলে মূলগুলো জটিল হয়। আচ্ছা, সো আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট শুড বি লেস দেন 0। বি মানে হচ্ছে গিয়ে এক্স এর সহগ, যেটা হচ্ছে গিয়ে 2k। 4 ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেটা হচ্ছে গিয়ে k মাইনাস 2, এবং সি মানে হচ্ছে ধ্রুবপদ, যেটা হচ্ছে -1। 4k স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 4k মাইনাস 8 লেস দেন 0। 4 দিয়ে ডিভাইড করা যায়, k স্কোয়ার প্লাস k মাইনাস 2 লেস দেন 0। সো তোমার চলে আসতেছে কত আসবে, k প্লাস 2 আর একটা চলে আসবে k মাইনাস 1 লেস দেন 0। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, k মাইনাস -2 k মাইনাস 1 লেস দেন 0। এইভাবে লেখার উদ্দেশ্যটা হচ্ছে আমি সংখ্যা রেখা নিয়ে কাজ করব এখন। সো সংখ্যা রেখার মাধ্যমে যদি এটা সমাধান করতে চাই তাহলে চিহ্নগুলো একটু ইম্পর্টেন্ট। এইটা ইকুয়াল 0 ধরবো, এইটা ইকুয়াল 0 ধরলে কে এর ভ্যালু চলে আসতেছে -2, রাইট। তো -2 তে একটা দাগ দাও, এটা -2। এইটা ইকুয়াল 0 ধরলে কে এর ভ্যালু চলে আসতেছে 1, এখানে একটা দাগ দাও, এটা হচ্ছে কি 1। লেস দেন আছে, লেস দেন থাকলে বৃত্ত ভরাট করব না, যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে বৃত্ত ভরাট করতাম। এখন দেখো, তোমাকে আমি একটা শর্টকাট বলে দিই আগে। শর্টকাটটা হচ্ছে এই, যখনই লেস দেন চিহ্নটা থাকবে, লেস দেন চিহ্নটা থাকলে আমার অ্যান্সার হবে ছোটটার বড়, বড়টার ছোট, অর্থাৎ মাঝের এই পোর্শনটুকু। লেস দেন থাকলে হবে ছোটর বড়, বড়র ছোট, অর্থাৎ মাঝের পোর্শনটা। যদি গ্রেটার দেন থাকতো তাহলে হতো ছোটর ছোট, বড়র বড়, ঠিক আছে।
আরেকবার বলি, লেস দেন থাকলে ছোটর বড়, বড়র ছোট, এবং গ্রেটার দেন থাকলে ছোটর ছোট, বড়র বড়, হোয়াট এভার। সো আমার অঙ্কটার অ্যান্সার হবে এইটা, মাঝের পোর্শনটা। এবং তুমি যদি এইভাবে শর্টকাট মনে না রাখতে চাও, তুমি যদি মনে করো যে না আমি বুঝে বুঝে করবো, সেক্ষেত্রেও করা সম্ভব। বুঝে বুঝে কিভাবে করবা, কে এর যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে, যেটা -2 এর চেয়েও ছোট, ধরো যাক -5, তো তুমি যদি -5 ধরো, -5 ধরলে কি আসতেছে দেখো, -5 ধরলে কে এর জায়গায় -5 বসাও মনে মনে, -5 + 2, তার মানে নেগেটিভ আসতেছে, তাই না? -5 বসাও, -5 -1, তার মানে নেগেটিভ আসতেছে, অর্থাৎ এই রিজিয়নটাকে আমরা বলবো নেগেটিভ নেগেটিভ রিজিয়ন। -2 এবং 1 এর মাঝে একটা ভ্যালু বসাও, 0 বসাই, সো 0 বসাইলে এটা আসতেছে আমার কত, +2, তাই না? 0 বসাইলে -1, তার মানে এটা হচ্ছে প্লাস মাইনাস রিজিয়ন। 1 এর ভ্যালু, 1 এর চেয়ে বড় ভ্যালু বসাও, 1 এর চেয়ে বড় ভ্যালু মানে হচ্ছে 10, সাপোজ 10 যদি বসাই তাহলে এটা আসতেছে পজিটিভ, 10 বসাইলে এটা আসতেছে পজিটিভ, দিস ইজ দ্য পজিটিভ পজিটিভ রিজিয়ন। এখন দেখো আমার দরকার হচ্ছে দুইটার গুণফল, সো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, তার মানে ওভারঅল এইটা পজিটিভ রিজিয়ন, প্লাসে মাইনাসে এটা নেগেটিভ রিজিয়ন, প্লাসে প্লাসে এটা পজিটিভ রিজিয়ন। আমার দরকার শূন্যের চেয়ে ছোট, অর্থাৎ নেগেটিভ। সো নেগেটিভ কোন জায়গাটা আসতেছে, এই জায়গাটায় আসতেছে, এই জন্য এই পোর্শনটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। তো আমার অ্যান্সারটা হচ্ছে -2 এর বড়, 1 এর চেয়ে ছোট, -2 এর বড়, 1 এর চেয়ে ছোট, অপশন এল। ওকে, 20 গেল। 21, √−6i, অর্থাৎ -6i এর বর্গমূল, -6i এর বর্গমূল, a - ib, শর্টকাট দিয়ে করি, ঠিক আছে? আই হোপ তোমরা লিখিত কিভাবে করতে হয় সেটা জানো, সো শর্টকাট দিয়ে করি, +-1/√2 আর প্লাস a মাইনাস, এইখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে মাঝে প্লাস হবে, ঠিক আছে, i ইন্টু √r মাইনাস a। এখানে আর কি জিনিস, আর হচ্ছে গিয়ে মডুলাস, আর হচ্ছে মডুলাস, ঠিক আছে। তার মানে কত, এই যে a - ib, এটার মডুলাসটা হচ্ছে √a² প্লাস b²। ওকে, সো এখন তুমি অঙ্ক যেটা আছে সেটার ক্ষেত্রে চিন্তা করো, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, সেটা মানে কি অ্যাকচুয়ালি √0 - 6i, তো মডুলাস লাগবে আগে, মডুলাসটা আগে বের করি। আর আর সমান সমান কত, আর সমান সমান হচ্ছে √0² প্লাস 6², তার মানে হচ্ছে কি 6, তো আর এর ভ্যালু হচ্ছে কি 6, সো এইটা সমান সমান হবে +-1/√2, আর আর মানে হচ্ছে গিয়ে 6 প্লাস এর ভ্যালু দেখো, এর ভ্যালু হচ্ছে যে এইটা 0, আই এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি, এবং রিয়েল পোর্শনটা হচ্ছে এ, সো এটা হচ্ছে 0, মাইনাস মাইনাস কেন, কারণ এখানে মাইনাস আছে, সো এখানে মাইনাস, i/6 - 0, সো +-1/√2 √6, যদি আমি কমন নিই, √6 কমন নিলে আমার চলে আসতেছে 1 - i, সো কাটাকাটি করলে আসতেছে +-√3 1 - i, অপশন এম অর্থাৎ গ, এটা সঠিক উত্তর। নেক্সট দেখো 22 কি বলছে, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা হল, আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা। একটা দ্বিঘাত সমীকরণ যেটা আছে, দ্বিঘাত সমীকরণ, সাপোজ x³ মাইনাস সামেশন অফ আলফা ইন্টু x² আলফা বিটা x আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। একটা স্ট্যান্ডার্ড কিউবিক ইকুয়েশন হচ্ছে এরকম, ঠিক আছে, x³ মাইনাস একটা করে মূলের সমষ্টি ইন্টু x² প্লাস দুইটা করে মূল নিয়ে সমষ্টি ইন্টু x মাইনাস তিনটা করে মূল নিয়ে সমষ্টি, অর্থাৎ তিনটা মূলের গুণফল ইকুয়ালস টু 0। সো তুমি খেয়াল করো, তোমাকে সামেশন অফ আলফা বিটা জানতে চাইছে, সামেশন অফ আলফা বিটা, দ্যাট মিনস এইটা জানতে চাইছে, ঠিক আছে,
এক্স এর সহগ কত এটা জানতে চাইছে। তো এক্স এর সহগটা আমরা একটু দেখি, এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ আছে নাই, তার মানে 3x³ মাইনাস 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এক্স এর সহগ হচ্ছে কি 0, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইটা না, তোমাকে x³ এর সহগটাকে আগে 1 বানাতে হবে। হোয়াট এভার, আমার অ্যান্সার 0 আসবে, আমি অ্যান্সারটা বুঝতে পারছি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমার সেই সামেশন অফ আলফা বিটা 0। যদি বলতে সামেশন অফ আলফা কত, সামেশন অফ আলফা হচ্ছে -2/3, ঠিক আছে, সামেশন অফ আলফা হচ্ছে -2/3, সামেশন অফ আলফা বিটা গামা দ্যাট ইজ 1/3। ওকে ফাইন, আমরা 23 দেখবো। 23-এ বলছে এটার আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট অফ কত 1 মাইনাস আই টু দি পাওয়ার 3। তোমরা জানো যে আর্গুমেন্টের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ার সামনে চলে আসে, জাস্ট লাইক লগের মতো, ঠিক আছে। লগের ক্ষেত্রে কি হয়, দুইটা জটিল সংখ্যা গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, পাওয়ার থাকলে পাওয়ার সামনে চলে আসে। আর্গুমেন্টের ক্ষেত্রেও সেম, দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের যোগফল, দুটো জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের বিয়োগফল, ঠিক আছে। এবং জাস্ট লাইক দিস, এখানে তোমার পাওয়ার আছে, সো পাওয়ার সামনে চলে আসবে, 1 মাইনাস আই এর আর্গুমেন্ট বের করলেই হচ্ছে। এখন 1 মাইনাস আই কোন চতুর্ভাগ, 1 মাইনাস আই অর্থাৎ 4th চতুর্ভাগ। সো 4th চতুর্ভাগে তোমরা জানো যে আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে মাইনাস ট্যান ইনভার্স আই এর সহগ হচ্ছে 1, এখানে 1 এটা, তাই না। সো 3 ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, সো এখান থেকে আসবে -π/4, অর্থাৎ -3π/4 will be the answer, অপশন কে। 24 মোটামুটি একটা বড় অঙ্ক, দেখো কিভাবে ডিল করতে হয়। 24 আমাকে যে ভ্যালুটা দিছে সেই ভ্যালুটা সমান সমান আমি থিটা ধরবো, সো হাফ sin ইনভার্স 4/5, এটা সমান সমান তুমি যদি থিটা ধরো তাহলে 2 ওই সাইডে যে 2 থিটা হবে, তাহলে 4/5 এটা সমান সমান হবে sin 2 থিটা। তাহলে এখান থেকে তুমি কিন্তু cos 2 থিটার ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে। sin 2 থিটার ভ্যালু যদি 4/5 হয়, এটা সাপোজ 2 থিটা, সো 4/5 লম্ব বাই অতিভুজ 4 5, তাহলে এটা 3। সো cos 2 থিটার ভ্যালু কত বলো তো, cos 2 থিটা ট্রিগার থেকে দেখো, cos থিটার এখানে থিটা না, cos 2 থিটার ভ্যালু কি, ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স 3/5। এখন তুমি tan থিটার ভ্যালু বের করতে চাও, সাপোজ তুমি কি করতে চাও, tan থিটার ভ্যালু বের করতে চাও। tan থিটা সমান সমান আমি জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, ঠিক আছে। আরেকটা sin থিটা দিয়ে লব হরকে গুণ করে দাও, সামনে একটা 2 দাও, এখানে একটা 2 দাও, তাহলে কি আসলো বলো তো, 2 sin স্কয়ার থিটা। আমি ডাবল অ্যাঙ্গেল করতে চাচ্ছি, ঠিক আছে, আমার ভ্যালুগুলো যেগুলো আছে ডাবল অ্যাঙ্গেল আসছে, তো এখানে 2 থিটা আছে, এখানে 2 থিটা আছে, তো সো সবগুলোকে ডাবল অ্যাঙ্গেল করতে যাচ্ছি, এই জন্য লব হরকে 2 sin থিটা দিয়ে আমি গুণ করলাম। এখন উপরে দেখো 2 sin স্কয়ার থিটা, দ্যাট মিন্স 1 মাইনাস cos 2 থিটা। টু সাইন থিটা কস থিটা, দ্যাট মিন্স সাইন 2 থিটা। সবগুলো ভ্যালু আমার জানা আছে, cos 2 থিটার ভ্যালু জানি, sin 2 থিটার ভ্যালু জানি। 1 মাইনাস cos 2 থিটার ভ্যালু হচ্ছে 3/5, এটা হচ্ছে 4/5। সো 2/5 4/5 কাটাকাটি করলে হাফ, তাহলে tan থিটার ভ্যালু চলে আসলো হাফ, ঠিক আছে। tan থিটার ভ্যালু হাফ, tan থিটার ভ্যালু যদি হাফ হয় তাহলে থিটার ভ্যালু দরকার। অ্যাকচুয়ালি আমি এইটা সমান সমান থিটা ধরছি, তো আমার থিটার ভ্যালু দরকার। সো tan থিটার ভ্যালু যদি হাফ হয়, থিটার ভ্যালু হবে tan ইনভার্স হাফ। দুইটা পসিবল অ্যান্সার হতে পারে, tan ইনভার্স 2টাও হতে পারে। কেন? কারণ এই যে sin 2 থিটার ভ্যালুটা 4/5
আমি এটাকে বাই ডিফল্ট ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে নিছি। প্রথম চতুর্ভাগ ধরছে দেখেই cos 2 থিটার আমি পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করতেছি। আমাকে কেউ বলে নাই যে sin 2 থিটা বা থিটাটা পজিটিভ, মানে প্রথম চতুর্ভাগে আছে। দেখো sin 2 থিটার ভ্যালু পজিটিভ, এটা তো প্রথম চতুর্ভাগে হতে পারে, দ্বিতীয় চতুর্ভাগেও হতে পারে, বাট আমি প্রথম চতুর্ভাগ ধরে নিছি দেখেই cos 2 থিটার পজিটিভ ভ্যালুটা নিছি। যদি এই এমন হতে পারে sin 2 থিটার দ্বিতীয় চতুর্ভাগে আছে, সেক্ষেত্রে cos 2 থিটার কিন্তু আরেকটা পসিবল ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি নেগেটিভ, তাই না? তো এখানে -3/5ও হতে পারে। তো এটা যদি -3/5 হতো, তাহলে এখানে কি +3/5 হয়ে যেত। তাহলে উপরে চলে আসতো তোমার 8/5, নিচে 4/5, কাটাকাটি করলে 8/4, তার মানে 2। তাহলে tan থিটার ভ্যালু আসতো 2, সেক্ষেত্রে থিটার ভ্যালু আসতো tan ইনভার্স 2। তার মানে এটা অলসো কারেক্ট। ওকে, 25 খুবই সিম্পল জ্ঞানমূলক প্রশ্ন, সূত্রের অঙ্ক। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x π/2 হবে, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা π/2 হবে, এটা বাদ। sec ইনভার্স x cosec ইনভার্স x π/2 হবে। সো 1-3 সঠিক। 1-3 কোথায়? অপশন এন। ফাইন। সো আমরা এরই মাধ্যমে শেষ করে ফেললাম ঢাকা ভার্সিটি, ঢাকা বোর্ড 2023 করলাম, রাইট? ঢাকা বোর্ড 2023 সেকেন্ড পেপার। সো কেমন লাগলো ভিডিওটি? কমেন্ট করতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।